জীবনে হাজার সংগ্রাম করে, বহু কাঁটাভরা পথ অতিক্রম করে, অগুন্তি সংঘর্ষের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করে, এতগুলি বৎসর পার করে পূর্ণা সরকার এখন বার্ধক্যে পদার্পণ করেছেন। কিন্তু সাম্প্রতিককালে ওনার 3 সন্তানদের নিয়ে উনি সার্বিকভাবে যে মাত্রায় গভীর দুশ্চিন্তায় নিমজ্জিত রয়েছেন, সেই পরিমাণ দুশ্চিন্তা যে অতীতের অনেক ভয়াবহ কঠিন সময়েও পূর্ণাদেবীর অন্তরে বাসা বাঁধেনি। আসলে নিজের চূড়ান্ত সংঘর্ষপূর্ণ জীবন ও নিজের জীবনের কঠিন থেকে কঠিনতম সংগ্রামগুলির সময়কালের সেই ঘোর তিমির রাত্রি যে ওনার 3 সন্তানদের এই ক্রমবিচ্ছিন্নরত জীবনযাত্রার দিনগুলির তুলনায় ওনার নিকট অনেক বেশি দীপ্তিময় ছিল। আসলে বাল্যকাল থেকেই যে নিজেদের জীবনে বহু অপ্রত্যাশিত কঠিন পরিস্থিতিতে মনোবলে পরিপূর্ণা, সাহসী, ধৈর্যশীল, অত্যন্ত বুদ্ধিমতী পূর্ণাদেবীকে পড়তে হয়েছে ঠিকই, কিন্তু জীবনযুদ্ধে নিজের সন্তানদের বিপাকে পড়তে দেখে মায়ের মন যে কখনোই স্থির থাকতে পারছে না। নারী হোক কিংবা পুরুষ, তা সে আপন জীবনে যতই কঠোর ও সহনশীল হোক না কেন, সন্তানদের ক্ষেত্রে যে প্রত্যেক মাতাপিতাই বেশ সংবেদনশীল। সারা জীবন মনের অন্তরে আদর্শ জমিয়ে রেখে গোটা জীবনটাই প্রায় সংগঠনকে উৎসর্গ করে দেওয়ার দরুন পূর্ণাদেবীর একমাত্র পুত্র অতীন্দ্রবাবুর নিজের জীবনে যথাযথভাবে প্রতিষ্ঠিত হতে না পারা, সময়ের সাথে ক্রমবর্ধমান ছোট কন্যার মনের কুটিলতা এবং তার নিজের দিদির সহিত দিদির সন্তানের সহিত নিজের সন্তানের সর্বদা সর্বক্ষেত্রে অহেতুক অপ্রয়োজনীয় তুলনা করতে এগিয়ে এসে খুব একটা মনোপ্রুত না হলে ছোট কন্যার অন্তরে দিদির সংসারের যে কোনো প্রক্রিয়ায় চরম ক্ষতি সাধন করার মতো বিষাক্ত মানসিকতার বিকাশ ও সুপ্রতিষ্ঠিত বড় জামাইয়ের অর্থনৈতিক অবস্থার হঠাৎ অধঃপতনের কারণে বড় কন্যার সংসারে অভাব অনটন বৃদ্ধি, এই সকল দুশ্চিন্তা যেন পূর্ণা সরকারের মনে সমষ্টিগতভাবে জমাট বেঁধে ওনার শীতল শান্ত মনকে বিচলিত করে তুলছে। ও তার একমাত্র পুত্রবধূ কোকিলা দেবী হঠাৎই একদিন বিদ্যুৎ সরকারের সারা জীবনে সঞ্চিত অর্থ ও গৃহ কোকিলা দেবীর একার নামে করে দিতে বলায় কোকিলা দেবীর লোভ লালসায় পরিপূর্ণ প্রকৃত স্বভাব ও ভয়ানক উদ্দেশ্যসমূহ সম্পূর্ণরূপে প্রকাশ্যে চলে এলো, যার ফলস্বরূপ এবার পূর্ণাদেবীর মনের দুশ্চিন্তা যেন আরও শতগুণ বৃদ্ধি পেল। এমনকি বেশ কিছু মাস যাবৎ ওনার উদরে এবং পিঠে মাঝে মধ্যেই যে একটা অদ্ভুত ও ভিন্ন ধরনের অসহনীয় যন্ত্রণা তিনি অনুভব করছেন, প্রায় সর্বদাই সন্তানদের অপ্রত্যাশিত করুণ পরিস্থিতি নিয়ে এবং পুত্রবধূ কোকিলা সরকারের লোভ লালসায় পরিপূর্ণ ভয়ানক সব অভিসন্ধির দরুন গভীর দুশ্চিন্তায় মগ্ন থাকায় সেদিকে ভালোভাবে মনোনিবেশ করার ইচ্ছা বা ফুরসত কোনোটাই যে পূর্ণাদেবীর হয়ে উঠছে না। আর তাছাড়া মধ্যবিত্ত পরিবারের সংসার অন্তপ্রাণা পূর্ণা সরকারদের মতো প্রত্যহ সকাল থেকে শুরু করে রাত্রি পর্যন্ত সাংসারিক কাজে নিমজ্জিত সাত্ত্বিক সংসারী ভদ্রমহিলারা যে ওনাদের দৈনন্দিন ব্যস্ত সাংসারিক কর্মসূচির মধ্যে নিজের দিকে কিংবা নিজের শারীরিক স্থিতির দিকে লক্ষ্য করার জন্য উপযুক্ত সময় বের করে উঠতেই সক্ষম হন না। তার ওপর আবার যদি মস্তিষ্কে
পূর্ণাদেবীর মতো কাছের মানুষগুলিকে নিয়ে এক গুচ্ছ দুশ্চিন্তা জমে থাকে, তবে যে আর নিজের প্রতি ন্যূনতম যত্নশীল হওয়ার একেবারেই সম্ভাবনা থাকে না। নানান ধরনের প্রতিবন্ধকতায় পরিপূর্ণ দুশ্চিন্তাময় এই ব্যাকুল পরিস্থিতির মধ্যেই যে আবার পূর্ণাদেবীকে তার সাংসারিক জীবনে আরও অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হলো। পূর্ণাদেবীর সহিত বিদ্যুৎ সরকারের বিবাহের কিছু সময় পর থেকেই পূর্ণাদেবীর নিকট এসে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করা এবং দৈনন্দিন জীবনের সাংসারিক কাজে পূর্ণাদেবীকে যথাসাধ্য সাহায্য করা পূর্ণাদেবীর অবিবাহিতা ছোট বোন বীণা ব্যানার্জি হঠাৎই একদিন গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ায়। বীণা ব্যানার্জির অসুস্থ হওয়ার খবর পেতেই পরিবারের সদস্যরা প্রায় সকলেই যত দ্রুত সম্ভব ছুটে এলেন সরকার বাড়িতে। পূর্ণাদেবীর ও বীণাদেবীর বড় নাতি তথা চন্দানী চৌধুরীর একমাত্র পুত্র সত্যম চৌধুরীও তার প্রাণাধিক প্রিয় ছোট দিদা বীণা ব্যানার্জির অসুস্থ হওয়ার বিষয়ে তার দিদা পূর্ণাদেবীর নিকট হতে জানতে পেরেই তৎক্ষণাৎ এসে পৌঁছলেন সেথা। সেথা উপস্থিত হয়ে তার ছোট দিদাকে অচৈতন্যপ্রায় অবস্থায় দ্বিতলের দালানে শুয়ে থাকতে দেখে বিস্মিত ও আশঙ্কিত হয়ে তার মাতামহী পূর্ণাদেবীকে প্রশ্ন করলেন, এ কি দিদা, কি হয়েছে ছোট দিদার? ছোট দিদা এমন অচৈতন্যপ্রায় অবস্থায় শুয়ে রয়েছে কেন? কাল রাতে যখন এলাম তখনও তো পুরোপুরি সুস্থ দেখে গেলাম, তা হঠাৎ এমনটা হলো কি করে? পূর্ণা সরকার: আর বলিস না রে বাবা, আমি যে আর পেরে উঠছি না রে এদের নিয়ে। সকাল সকাল সামান্য একটা জল ভরা নিয়ে সে কি তুমুল ঝগড়া করলো কোকিলা আর বীণা। দুজনেই যা তুমুল চিৎকার করছিল সে কি আর বলি। ওদের চিৎকার শুনে তোদের দাদুর আর মামারও ঘুম ভেঙে যায় আজ সকালে। তারপর থেকেই বীণা বলছিল ওর শরীরটা কেমন একটা যেন খারাপ করছে। বীণারও তো বেশ বয়স হলো। এর আগেও ও আর কোকিলা যখন ছোট বড় কারণে কিংবা কখনো সখনো কোনো কারণ ছাড়াই তারস্বরে চেঁচিয়ে তুমুল অশান্তি করত, তখন ওকে আমি কতবার বুঝিয়েছি যে দেখ বীণা, তোর কিন্তু সেই অল্প বয়স আর নেই। কোকিলার সাথে এভাবে চিৎকার চেঁচামেচি করলে দেখবি তোর কিন্তু হুট করে কোনো দিন শরীর খারাপ করে যাবে। আর আজ দেখ, আজ যে ঠিক তাই হলো। দুপুরে সব কাজ শেষ করে আমি স্নান করতে সদ্য ঢুকেছি কি ঢুকিনি, লতা বাসন মেজে সেগুলি রান্নাঘরে রাখতে গিয়েই এক চিল চিৎকার দিল, বৌদি, ও বৌদি, তুমি তাড়াতাড়ি এসো গো। এই দেখো বীণা দিদি ভাই রান্নাঘরে পড়ে রয়েছে, মনে হয় অজ্ঞান হয়ে গিয়েছে। ও বৌদি, তুমি কোথায় গেলে গো? তাড়াতাড়ি এদিকে এসো। লতার চিৎকার শুনে আমি কোনো ক্রমে তাড়াতাড়ি করে শাড়িটা পরে স্নানঘর থেকে বেরিয়েই ছুটে গেলাম রান্নাঘরে। আর গিয়েই দেখি এই কাণ্ড। কোনোভাবে আমি আর লতা মিলে বীণাকে ধরে
ওপরে নিয়ে এসে শোয়ালাম, মুখে জলের ঝাপটা দিলাম। ও একবার চোখ খুলে তাকালো ঠিকই, কিন্তু তারপর যে ও আবার অজ্ঞান হয়ে গেল। এখন কি করি বলতো দেখিনি বাবু? তোর মামা মামি আজ ওদের কোন একটা নিমন্ত্রণ আছে, সেটা গিয়েছে। আর তোদের দাদুও যে আজ বাড়ি নেই। তোদের দাদু আর দাদুর বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত কিছু সহকর্মীরা মিলে আজ সিনেমা দেখতে গিয়েছেন। এ হঠাৎ করে কি কেলেঙ্কারিটাই না হলো বলতো দেখিনি। সত্যম চৌধুরী: এ যা অবস্থা দেখছি, তাতে অযথা ঝুঁকি নিয়ে লাভ নেই। এক্ষুনি হাসপাতালে ভর্তি করতে হবে। তুমি চিন্তা করো না দিদা, আমি এক্ষুনি যা করার করছি। অতি দ্রুততার সহিত ও তৎপরতার সাথে পূর্ণাদেবীর বড় নাতি বীণাদেবীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করলেন। হাসপাতালে পৌঁছলেন চন্দানী চৌধুরী এবং সুনীল চৌধুরীও। চিকিৎসক বীণা ব্যানার্জিকে ভালোভাবে পর্যবেক্ষণ করার পর উপযুক্ত চিকিৎসা সম্পন্ন করে হাসপাতালে অপেক্ষারত পূর্ণা সরকারকে ও পরিবারের বাকি সদস্যদের বললেন, সেরকম চিন্তার কোনো কারণ নেই, উনি এখন ভালোই আছেন। তবে সপ্তাহখানেক মতন ওনাকে এখানে অ্যাডমিট রাখতে হবে, কারণ ওনাকে আরও কিছুদিন যথাযথ অবজারভেশনে রাখাটা খুবই জরুরি। পরের দিন বীণাদেবীর পরিবারের বাকি সদস্যদের মধ্যে প্রায় সকলেই দেখতে এলেন বীণাদেবীকে। বীণাদেবীকে দেখতে এলেন কোকিলা সরকার ও শ্রাবণী মুখার্জিও। বীণাদেবীকে দেখে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে কোকিলা সরকার তার ননদ শ্রাবণী মুখার্জিকে বললেন, কি অবস্থা দেখলি তো নিজে চোখেই। সারাটা জীবন তোদের বাবা ওনার শ্যালিকাকে নিজের বাড়িতে এনে রেখে নিজের উপার্জনের অর্থ ধ্বংস করে আশ্রয় দিলেন, আর এখন যে আবার এনার শরীর খারাপ হওয়া শুরু হলো। আচ্ছা তুই বলতো বুকাই, শ্যালিকাকে বাড়িতে পুষে রেখে কি কেউ এভাবে নিজের অর্থ ধ্বংস করে? আচ্ছা বুকাই, তোরা কোনোদিনও এই বিষয়ে তোদের বাবাকে কিছু বুঝিয়ে বলিসনি? শ্রাবণী মুখার্জি: বাবা, কি বলছিস কি রে তুই কোকিলা? মাসির ব্যাপারে ভালো মন্দ কোনো কিছু বাবাকে বলতে গেলে তাহলে কি আর আমার ঘাড়ের ওপর মাথা আস্ত থাকতো রে? দিদি আর মা মিলে সারাটা জীবন যেভাবে একটা অদৃশ্য সুরক্ষা বলয়ের মধ্যে মাসিকে এই বাড়িতে সুরক্ষিতভাবে রেখে দিয়েছে, সেখানে আমি এই বিষয়ে কখনো কিছু বলতে গেলে হয়তো বিবাহের পূর্বেই পিতার ভিটে হতে আমার বিদায় ঘটে যেত। আর বাবাও তো যে আর কম বাড়াবাড়ি করে না মাসিকে নিয়ে। একজন আশ্রিতাকে সর্বদাই বাবা নিজের ছোট বোনের চোখে দেখেছে। বাবাকে কখনো যদি কিছু বলতে যেতাম, তাহলে যে ঘুরপথে আমাকেই সমস্যায় পড়তে হতো। তার উপর আবার ওনাদের বড় নাতি সত্যম তো আছেই। দেখেছিসই তো, ও সর্বদাই বড় আর ছোট দুই দিদাকে কেমন আগলে রেখেছে। ও জন্মানোর পর মা আর বাবা তো ওকে কতগুলো বছর দিদি জামাইবাবুর কাছে যেতেই দিল না। আর সত্যমও ছোটবেলায় দাদু, দুই দিদা আর মামার আদর পেয়ে এমন মাথায় উঠে গিয়েছিল যে দিদি জামাইবাবু ওকে নিতে এলেও ওর নিজের মা বাবার সাথেও যেতে চাইতো না। ওই আর এক জ্বালা হয়েছিল মাইরি। বাড়ির বাকি সকলের প্রশ্রয়ের জন্য কিছু বলতেও পারতাম না। আমি তো ভেবেছিলাম ও ব্যাটা হয়তো এখানেই থেকে যাবে। কি ভাগ্যি, অবশেষে ওর 6 বৎসর বয়স হওয়ার পর কোনো ক্রমে ও নিজের মা বাবার বাড়ি গেল। কোকিলা সরকার: হ্যাঁ রে বুকাই,
ওই আর এক হাড় জ্বালানের ছেলে হয়েছে সত্যি। ছোটবেলায় একভাবে জ্বালাতো, আর এখন আর একভাবে। তোর দাদা তো ওকে কম প্রশ্রয় দেয়নি ছোট থেকে, তাই ছোটবেলায় যেন ও মাথায় উঠে নাচতো, আর এখন পান থেকে চুন, কিছু খসলো কি খসলো না, এত খেয়াল রাখে দুই দিদার, তা দেখলেই যেন গা পিত্তি জ্বলে ওঠে। বার্ধক্যে সবার শরীরই খারাপ হয়, তা বলে কি কেউ কথায় কথায় হাসপাতাল ঘর করে বলতো দেখিনি? আরে এতে খরচাপাতিও তো কম হয় না, তাই না? কোকিলা দেবীর এই বাক্যসমূহ সম্পূর্ণ হতে না হতেই এবং এর পরিপ্রেক্ষিতে শ্রাবণী মুখার্জির কোনো শব্দ ব্যয় করার পূর্বেই বাড়ি ফেরার পথে অগ্রসর থাকাকালীন কোকিলা সরকার ও শ্রাবণী মুখার্জি উভয়ই ওনাদের ঠিক পিছন দিক থেকে একটি পরিচিত ও বেশ গুরুগম্ভীর কণ্ঠস্বর শুনতে পেলেন। আচ্ছা, তোমাদের কি সত্যি কোনো কাজকর্ম নেই নাকি? অবসর সময় এসব কুটকচালি না করে কয়েকটা ছাত্রছাত্রীও তো পড়াতে পারো, তাতে দুটো জ্ঞানচর্চাও হয়, আর তার সাথেই দুটো অর্থ উপার্জনও হয় তোমাদের। কোকিলা সরকার ও শ্রাবণী মুখার্জি পিছুপানে ফিরে তাকাতেই দেখতে পেলেন ভোলানাথ মুখার্জিকে। ওনাদের দুজনেরই কারোরই আর বুঝতে বাকি রইল না যে গল্পের বশে ওনারা খেয়াল না করলেও বাড়ি ফেরার পথে ভোলানাথ মুখার্জি ওনাদের ঠিক পিছনেই হাঁটছিলেন, এবং এতক্ষণ ধরে চলা সব কথোপকথনই ওনার কানে গিয়েছে। আর কোকিলা, তোর এসব বিষয়ে এত মাথা ব্যথা কেন বলতো দেখিনি? জীবনে আজ অবধি যা উপার্জন করলি সবই তো তোর স্নেহের ভাইপোর লালন পালনে আর পড়াশোনায় খরচ করে দিলি, যদিও তাতে তোর স্বামীর এবং শ্বশুরবাড়ির কারোরই কোনো আপত্তি বা অমত নেই, এবং কোনোদিন এই বিষয়ে ওনাদের কেউই কখনো মনক্ষুণ্ণও হননি। তোর বিবাহ হয়ে সরকার বাড়িতে আসার দিন থেকে আজ অবধি তোর আর নিতুর খাওয়া খরচা থেকে শুরু করে তোদের আলাদা বিদ্যুৎ বিল পর্যন্ত সবই তো তোর শ্বশুর শাশুড়ি নির্দ্বিধায় বহন করে চলেছেন। মোদ্দা কথা হচ্ছে, তোকে তো অন্তত আর এই পরিবারের কোনো সদস্যের জন্য, এমনকি সংসারেও কোনো দিনও 1 টাকাও ব্যয় করতে হয়নি। উল্টে তোর যাবতীয় খরচাপাতি পর্যন্ত তুই স্বনির্ভর হওয়া সত্ত্বেও তোর শ্বশুর শাশুড়ি বহন করে থাকেন। তা ওনারা কার চিকিৎসায় কি খরচ করবেন না করবেন সেই নিয়ে বাড়তি কথা বলার সাহস কিংবা অধিকার তোর মধ্যে জন্মায় কি করে? আর বীণা ব্যানার্জি হচ্ছেন তোর শাশুড়ির নিজের কনিষ্ঠা, আর তোর শ্বশুরমশাই তো ওনাকে কোনোদিনও নিজের শ্যালিকার চোখে দেখেনি, আপন বোনের স্নেহে বড় করে তুলেছেন ছোট থেকে। তোর শ্বশুর শাশুড়ির বিবাহের পরপরই যখন তোর জন্ম পর্যন্ত হয়নি তখন থেকেই বীণা দেবী এই বাড়িতে তার দিদির নিকট থাকেন। ওনাকে আশ্রিতা বলার অধিকার তুই পেলি কোথা থেকে? শোন কোকিলা, নিজের বিষাক্ত নিজ মানসিকতার নেতিবাচক প্রভাব এই পরিবারে বিস্তার করার চেষ্টা করিস না। বয়স তোরও হচ্ছে, নিজের সম্মানটা নিজে রক্ষা করতে শেখ, তা না হলে জীবনের প্রতিটা পদে তোর নিজের মূর্খতার জন্যই তোকে অপমানিত হতে হবে। ভরা রাস্তায় জনসমক্ষে ভোলানাথ মুখার্জি হতে উচিত কথাগুলি শুনে এবং সত্য ও যুক্তিপূর্ণ বাক্যগুলির কোনো উত্তর দিতে না পেরে ক্ষোভে রাগে বেশ গতিতে হাঁটা শুরু করে সেই স্থান ত্যাগ করলেন কোকিলা সরকার। অপরদিকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করার দরুন শ্রাবণী মুখার্জি ওনার স্বামী ভোলানাথ মুখার্জিকে বললেন, আহ, তুমিও আছো, ওর কথা আবার কেউ ধরে? চলো চলো, বাড়ি চলো তো দেখি। এই বলে শ্রাবণী মুখার্জি ওনার স্বামীর হাত ধরে
হাঁটা শুরু করতেই যাবেন, এমন সময় ওনার স্বামী ওনার হাত হতে নিজের হাতটি ছাড়িয়ে নিয়ে বললেন, এই থামো তো দেখি, তুমি বা কি কম যাও ওর থেকে? শুধু তো আজ বলে নয়, তোমার আর আমার সাংসারিক জীবনের এতগুলো বছরে প্রায়শই দেখেছি, হোক না হোক অহেতুক নিজের দাদার উপার্জন নিয়ে হাসি ঠাট্টা করেছ। অনেক সময় আবার এই নিয়ে নিতুকে জনসমক্ষে অপমানও করেছ। তুমি নিজে কখনো ভেবেছ জীবনে আজ পর্যন্ত তুমি নিজে কত অর্থ উপার্জন করেছ? আর যাই হোক, তোমার দাদা তো তাও ওর প্রয়োজন মতো যা হোক কিছু একটা উপার্জন করে, তুমি তো কিছুই করো না, আর আজ অবধি কিছু করোও নি। তাহলে কোন আক্কেলে নিজের দাদার উপার্জন নিয়ে সমালোচনা করো তুমি? আর এখানেই তো তুমি থেমে থাকো না। যে দিদি তোমাকে মাতৃস্নেহে বড় করেছেন, আমাদের বিবাহের পর আর বাচ্চাটা হওয়ার সময় যখন আমাদের অর্থনৈতিক অবস্থা সাবলীল ছিল না, সেই সময়কালে তোমার যে দিদি আর জামাইবাবু সর্বরকমভাবে আমাদের পাশে থেকেছেন, ওনাদের জীবনে অসময় আসার পর থেকেই তুমি ওনাদের নিয়েও হাসি ঠাট্টা করতে ও ওনাদের আড়ালে, কখনো বা ওনাদের সামনেও ওনাদের সম্বন্ধে কুরুচিকর মন্তব্য করতে ছাড়ো না। আর আজ যখন পরিবারের একটা মানুষ, যিনি কিনা তোমাদের জন্মগ্রহণের পর তোমাদের মায়ের সাথেই সমানভাবে তোমাদের সকলকে স্নেহে যত্নে বড় করে তুলেছেন, ওনাকে হাসপাতাল থেকে দেখে বেরিয়েই সেই অসুস্থ মানুষটিকে নিয়েও তুমি নোংরামি করতে চাচ্ছ না। ছি 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 ছি। নেহাত তুমি আমার স্ত্রী আর কোকিলা আমার শালাজ, তাই চরম ক্রোধান্বিত হয়েও আজ আমি নিজেকে সম্বরণ করে নিলাম। তোমরা যদি আমার পরিবারের কোনো সন্তান হতে, তাহলে আজ তোমাদের দুজনকে দুটো কষিয়ে থাপ্পড় মেরে তোমাদের সব বিষ ঝেড়ে দিতাম। এই বলে স্ত্রী যে পথ দিয়ে বাড়ির পথে অগ্রসর হচ্ছেন, সেই পথে না গিয়ে ভিন্ন পথে অগ্রসর হয়ে সেই স্থান ত্যাগ করলেন পূর্ণা সরকারের ছোট জামাই তথা শ্রাবণী মুখার্জির স্বামী ভোলানাথ মুখার্জি। পূর্ণা সরকারের অবিবাহিতা কনিষ্ঠা বীণা ব্যানার্জি কিছুদিন পর সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। পরিবারের প্রায় সকল সদস্যরাই সযত্নে ওনার দেখাশোনা করতে শুরু করলেন। তবে কোকিলা দেবী যেন যত দিন যাচ্ছে ততই বেশি প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠছেন বীণা দেবীর প্রতি। বীণা ব্যানার্জির প্রতি পূর্ণা সরকার ও বিদ্যুৎ সরকার সহ পরিবারের বাকি সকল সদস্যদের উপযুক্ত কারণবশত এই অত্যন্ত যত্নশীল আচরণ পূর্ণা দেবীর পুত্রবধূ কোকিলা সরকার যেন কোনোভাবেই সহ্য করে উঠতে পারছেন না। যুক্তিপূর্ণ কোনো কারণ ছাড়াই বীণা ব্যানার্জির প্রতি যেন ওনার মনে সর্বদাই একটা অদ্ভুত ধরনের ঈর্ষা, একটা ভীষণ রকম রাগ জমে দিনে দিনে তা জগদ্দল পাথরের মতন ভারী হয়ে উঠছে। ওনার নিম্ন মানসিকতা, সংকীর্ণ চিন্তাধারা ও ওনার অন্তরের মূর্খতা যেন ওনাকে প্রতিনিয়তই বীণা ব্যানার্জিকে কেবলই সরকার বাড়ির ওপর এসে পড়া কোনো এক বোঝা ব্যতীত আর অপর কিছু কখনোই ভাবতে দিচ্ছে না। বাড়িতে থাকা আসবাবপত্রের প্রতি মানুষের যতটুকু টান বা মায়া থাকে, এক গৃহে এক ছাদের তলায় দীর্ঘ বছর ধরে বসবাস করেও বীণা ব্যানার্জির প্রতি কোকিলা সরকারের সেইটুকুও মায়া দয়া তো নেই বটেই, উপরন্তু কোকিলা সরকারের এতটাই বিকৃত রুচি, মূর্খতা
সংকীর্ণ চিন্তাধারা এবং নিম্ন মানসিকতা চেয়ে তিনি পূর্ণা সরকারের বোন বীণা ব্যানার্জিকে মানুষ হিসেবেই গ্রহণ করে উঠতে পারছেন না। আর এই ধরনের মানুষরা যে নিজ গুণাবলী সম্পন্ন কিংবা নিজের মতন মানুষদের শনাক্ত করে নিজেদের দল ভারী করে নিজেদের কুকার্যগুলিকে পরিণতি দেওয়ার লক্ষ্যে অগ্রসর হয়ে পড়েন, বলা যেতে পারে এই ক্ষেত্রেও এই ধারার খুব একটা ব্যতিক্রমী কিছু ঘটল না। পরিবারের বাকি সকল সদস্যদের ফেলে রেখে পূর্ণা সরকারের একমাত্র পুত্র অতীন্দ্র সরকারের স্ত্রী কোকিলা সরকার ঘনিষ্ঠতা বাড়াতে শুরু করলেন পূর্ণা দেবীর ছোট সন্তান শ্রাবণী মুখার্জির সাথে। বেশ বহু যুগ ধরেই বলা হয়ে আসছে মনুষ্য মস্তিষ্কের অন্তরে লুকিয়ে রয়েছে এমন কিছু রহস্য যার সমাধান করতে পারলেই মানুষ এই ব্রহ্মাণ্ডের জটিল থেকে জটিলতর সমস্যাগুলিরও অনায়াসে সমাধান করে ফেলতে পারবে। ব্রহ্মাণ্ডের সৃষ্টি থেকে শুরু করে সব কিছু ধ্বংসের সময়কালের মহাপ্রলয়ের যে জটিল রহস্য, সব কিছুই নাকি মানুষের কাছে স্বচ্ছ জলের থেকেও অধিক পরিষ্কার হয়ে যাবে। মানুষ অবশ্যই ঈশ্বর হয়ে উঠতে পারবে না কোনো দিনও, তবে নিশ্চিতভাবে মানুষ এমন কিছু ক্ষমতার অধিকারী হয়ে উঠবে, কিছু এমন কার্য বাস্তবায়িত করতে সক্ষম হয়ে উঠবে যেগুলি পর্যন্ত হয়তো বর্তমানে মানুষের কল্পনাও পৌঁছায় না। বর্তমানের অত্যাধুনিক যুগের মানুষের ধারণাতেও সেই কার্যগুলি কেবলই ঈশ্বরের দ্বারাই সম্ভব। কিন্তু মনুষ্য মস্তিষ্ক এতদিনে যতটা বিকশিত হয়েছে তার দ্বারাই যে মানুষ এমন বহু কিছু আবিষ্কার করেছে এবং এমন এমন অসম্ভব কার্য সাধন করেছে যে তা নিশ্চিতভাবে কেবলই ব্যাপক মাত্রায় উন্নত কোনো সভ্যতার জীব দ্বারাই সম্ভব। মানুষের এই মস্তিষ্কের প্রসার ভালো দিকে হলে কত অসম্ভবকেই না সম্ভব করা যায়, কতই না নাম যশ খ্যাতি অর্জন করা যায়। আবার অপরদিকে এই মনুষ্য মস্তিষ্কই যদি নেতিবাচক দিকে প্রসারিত হয়, তখনই বিনাশ অবক্ষয় সার্বিক ক্ষয়ক্ষতি ধেয়ে আসে, তা সে বৃহৎ ক্ষেত্রেই হোক কিংবা অপেক্ষাকৃত ক্ষুদ্র ক্ষেত্রে। পূর্ণাদেবীর পুত্রবধূ কোকিলা সরকারের এই অযৌক্তিক অপ্রয়োজনীয় বিপদগামী চিন্তাধারা যেমন ওনাকে অপরাধমূলক পথে টেনে নিয়ে যাচ্ছে, ঠিক তেমনই আবার বীণা ব্যানার্জি সহ গোটা পরিবারের ওপরও ধীরে ধীরে ঘোর সংকট ডেকে আনছে। কারণ বীণা ব্যানার্জি সম্বন্ধিত ন্যূনতম কোনো প্রকার ইতিবাচক চিন্তাভাবনা যে আর তার মস্তিষ্কে বিন্দু মাত্র স্থান পাচ্ছে না, কারণ তার মস্তিষ্কে যে এখন সর্বক্ষণই বীণা দেবীর চরম থেকে চরমতম ক্ষতিসাধনের ভাবনা কুপ্রভাব বিস্তার করে চলেছে। সুস্থ ও স্বাভাবিক মস্তিষ্কে ভাবতে অবাক লাগলেও তিনি এখন সুযোগ সন্ধানী হয়ে উঠেছেন সেই সুযোগের, হেনতেন প্রকারে যে সুযোগ একবার অন্তত পেলেই যাতে তিনি বীণা দেবীর ওপর দীর্ঘ সময় যাবৎ উপযুক্ত কোনো কারণ ছাড়া জমতে থাকা ক্ষোভের, ঈর্ষার, রাগের শোধ তুলে তার আপন মনকে পরম তৃপ্তি এবং আপন মস্তিষ্ককে নিবিড় শান্তি অনুভব করাতে পারেন। কিন্তু ওনার এই উদ্দেশ্যে সর্ববৃহৎ বাধা হয়ে রয়েছেন যে ওনার শাশুড়ি পূর্ণা সরকার।
কারণ পূর্ণাদেবীর সহিত বিদ্যুৎবাবুর বিবাহের পর থেকেই, এমনকি এখন পূর্ণাদেবীর এই বার্ধক্যের সময়কালেও, উনি ওনার প্রাণের সংসারটাকে এবং এই সংসারের সকল মানুষগুলিকে যেভাবে বুক দিয়ে সযত্নে আগলে রেখেছেন, যে এই সুরক্ষা বলয় পার করে এই সংসারের কিংবা সংসারের কোনো এক বা একাধিক মানুষের ক্ষতি সাধন করাটা খুব একটা সহজ বিষয় নয়। এছাড়াও পূর্ণা সরকারের মতন তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্না মহিলার চোখে ফাঁকি দেওয়াটাও যে বেশ কঠিন। তবে পরিবারের মধ্যেই থেকে সংসারন্ত প্রাণা পূর্ণা সরকারের মতন বুদ্ধিমতী মহিলারও চোখে ধুলো দিয়ে ওনার সুরক্ষা বলয় ভেদ করে পরিবারের সদস্যদের পরোক্ষভাবে ক্ষতিসাধন করতে সক্ষম হওয়া এমন এক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিকে এই ভয়ানক উদ্দেশ্য সাফল্যমণ্ডিত করার ক্ষেত্রে ধীরে ধীরে প্রায় প্রত্যক্ষভাবেই পাশে পেতে শুরু করায় এই অত্যধিক ক্ষতিকারক চিন্তা বাস্তবায়িত করার ক্ষেত্রে কোকিলা সরকার বেশ অনেকটাই আত্মবিশ্বাসী হয়ে উঠলেন। কারণ পূর্ণাদেবীর ছোট কন্যা শ্রাবণী মুখার্জির কাছেও যে ওনাদের মাতৃসম স্নেহে বড় করে তোলা আপন মাতার কনিষ্ঠা এখন যে কেবলই একটা অপ্রয়োজনীয় বোঝা ব্যতীত আর অপর কিছুই নয়। এই ক্ষেত্রে চিন্তাভাবনা অনেকটাই মিলে যাওয়ার দরুন এই ভয়ানক উদ্দেশ্য চরিতার্থ করার ক্ষেত্রে শ্রাবণী দেবীর সহিত গাঁটবন্ধন করতে কোকিলা দেবীর খুব একটা সময় লাগল না। অপরদিকে পূর্ণা সরকারের শরীরে, বিশেষ করে পিঠে ও পেটে হওয়া এবং বার্ধক্যের প্রভাব ভেবে এড়িয়ে যাওয়া অদ্ভুত ধরনের ব্যথাটির দিকে সংসারের ব্যস্ততায় পূর্ণাদেবী ঠিকমতো খেয়াল করে উঠতে না পারলেও ব্যথাটির তীব্রতা ক্রমাগত বেড়েই চলেছে। পূর্ণাদেবী সেভাবে খুব একটা কাউকে কিছু বুঝতে না দিলেও ব্যথাটি যেন পূর্ণাদেবীকে এবার বেশ ভালো রকম ঘায়েল করছে। কিছু মাস আগে পর্যন্ত রাতে ঘুমোতে যাওয়ার সময়কালে ব্যথাটি বৃদ্ধি পেলে তা সামান্য একটা যন্ত্রণা নিবারণকারী ঔষধ খেলেই কমে যেত ঠিকই, তবে ব্যথার তীব্রতা পূর্বের তুলনায় এখন অনেক অধিক হওয়ায় আর কেবল একটা যন্ত্রণা নিবারণকারী ঔষধ পূর্ণাদেবীকে ব্যথাটি থেকে এক রাত্রির জন্য পুরোপুরিভাবে নিস্তার দিতে পারছে না। কখনো সখনো 2-3টি যন্ত্রণা নিবারণকারী ঔষধ আর তার সাথে একটা প্যারাসিটামল একসাথে সেবন করলেও তিনি সম্পূর্ণরূপে ব্যথাটি থেকে নিস্তার পাচ্ছেন না। সর্বদা যে ব্যথাটি হচ্ছে তাও যে ঠিক নয়, কিন্তু যখন হচ্ছে সেটি যেন সময়ের সাথে সেটির তীব্রতা ক্রমাগত বাড়িয়ে তুলছে। নিজেকে আয়নায় দেখে পূর্ণাদেবী আরও বেশি মাত্রায় স্তম্ভিত হয়ে গেলেন। তিনি লক্ষ্য করলেন ওনার বলিষ্ঠ মজবুত শরীরটি অতি দ্রুততার সহিত কেমন যেন একটা ভেঙে পড়ছে। খুবই অল্প সময়ের মধ্যে হঠাৎ করে তিনি কেমন যেন একটা অস্বাভাবিকভাবে রোগা হয়ে যাচ্ছেন। পূর্ণা সরকারের শারীরিক গঠনের এই অস্বাভাবিক পরিবর্তন তিনি ব্যতীত অপর আর কেউ যে লক্ষ্য করেননি তা ঠিক নয়। ওনার বড় নাতি সত্যম চৌধুরীরও তার মাতামহীর শারীরিক গঠনের এই হঠাৎ অস্বাভাবিক পরিবর্তন চোখে পড়েছে। হয়তোবা সত্যম চৌধুরী ব্যতীত পরিবারের বাকি সদস্যরাও এটি লক্ষ্য করেছেন এবং তারা হয়তো এড়িয়ে গিয়েছেন, কিন্তু
শৈশব থেকে আদরে স্নেহে সযত্নে পূর্ণাদেবীর কোলেপিঠে চেপে বাকি সন্তানদের মতোই বেড়ে ওঠা পূর্ণাদেবীর বড় নাতি সত্যম চৌধুরী তার মাতামহীকে প্রায়ই প্রশ্ন করে বসেন, আচ্ছা দিদা, তুমি আমাকে একটা সত্যি কথা বলো তো, তুমি ঠিক আছো তো? তুমি কেমন একটা যেন রোগা হয়ে যাচ্ছ। এত রোগা তো তুমি কোনো দিনও ছিলে না। তুমি সত্যিকারে আমাকে বলো তো দিদা, কি হয়েছে তোমার? তোমার শরীরে কি কোনো কষ্ট হয়, বা তোমার শরীরে কি কখনো কোনো অস্বস্তি বোধ হয়? তুমি আমাকে বলো তো দেখি। স্নেহের বড় নাতির মাথায় হাত বুলিয়ে উত্তরে পূর্ণাদেবী বলে থাকেন, তোর দিদার কি কখনো কিছু হয়? ছোট থেকে কি কখনো দেখেছিস কোনো রোগে ভুগতে? সত্যম চৌধুরী: না দিদা, তা সেরকম খুব একটা কিছু দেখিনি ঠিকই, কিন্তু ছোট থেকেই তো তোমাকে বেশ স্বাস্থ্যবান দেখতে অভ্যস্ত, তাই এমন হঠাৎ এত অল্প সময়ের মধ্যে তুমি এতটাই রোগা হয়ে যাচ্ছ, এটা আমার কিন্তু বেশ আশ্চর্য লাগছে। তুমি আমাকে সত্যি বলো তো দিদা, তোমার শরীরে কোনো অসুবিধা হচ্ছে না তো? পূর্ণা সরকার: না রে বাবু, ও তো আমি আজকালকার সব নায়িকাদের মতো স্লিম হচ্ছি, আমার শরীরে কোনো সমস্যা নেই। বড় নাতির একাধিকবার জিজ্ঞাসা করা সত্ত্বেও কখনো বা ইয়ার্কির ছলে, কিংবা কখনো আবার অন্য কোনো উপায় বড় নাতির নিকট শরীরে ক্রমাগত বৃদ্ধি পাওয়া সমস্যার বিষয়টি পূর্ণাদেবী লুকিয়ে গেলেও উনি নিজে যে আর চেয়েও এড়িয়ে যেতে পারছেন না ওনার শরীরের এই যন্ত্রণা। তবে নিজের মুখে কুলুটি পেতে রয়েছেন তিনি। এর প্রথম কারণ হলো তিনি নিজেও যে ঠিক বুঝে উঠতে পারছেন না কিছুই। একটা তীব্র যন্ত্রণা হঠাৎ হয় তার শরীরে, বিশেষ করে রাতের দিকে। এখন যে আর যন্ত্রণা নিবারণকারী ঔষধ খেয়েও সেটি থেকে সম্পূর্ণভাবে নিস্তার পাওয়া যায় না, আবার সেটি নিজে থেকে কমেও যায় বেশ কিছুদিন, মাঝে মধ্যে আবার বেশ কিছু মাস অবধি সেই ব্যথা আর তার অনুভব হয় না। কিন্তু আবারও হঠাৎই যখন সেই অসহনীয় যন্ত্রণার প্রত্যাবর্তন ঘটে, তখন হাজার চেষ্টা করেও সেটি যে কিছুতেই কমে না। আর এই বিষয়ে নীরব থাকার অপর কারণটি হল পূর্ণাদেবীর ও বিদ্যুৎবাবুর সারা জীবনের সঞ্চিত অর্থ এর আগেই ওনাদের একমাত্র পুত্রের ভয়ানক লিভারজনিত রোগের চিকিৎসায় ব্যয় হয়ে গিয়েছে। সংসারের আয় বলতে এখন শুধুই বিদ্যুৎ সরকারের উত্তর বেতনটুকু, কারণ ওনার পুত্র অতীন্দ্র সরকার যেটুকু অর্থ উপার্জন করেন তা যে প্রায় পুরোটাই নেশায় ব্যয় করে ফেলেন। আর ওনাদের পুত্রবধূ কোকিলা সরকার কর্মরত হলেও তিনি তার আয়ের অধিকাংশ অর্থই ওনার ভাইপোর লালন পালনে ও লেখাপড়ায় ব্যয় করে দেন, এবং বাকিটুকুও তার পিতার গৃহেই তার ভাইয়ের নিকট পাঠিয়ে দেন। পূর্ণাদেবী ওনার পুত্রকে কিংবা পুত্রবধূকে কোনো দিনও সংসারে কোনো অর্থ ব্যয় করতে বলেননি, এবং ওনার পুত্র ও পুত্রবধূ কেউই তা করেনও নি। সুতরাং এই বার্ধক্যেও বিদ্যুৎ সরকারের, পূর্ণাদেবীর, বীণা ব্যানার্জির, অতীন্দ্র সরকারের ও অতীন্দ্র সরকারের স্ত্রী কোকিলা সরকারের সকল প্রকার খরচ চালিয়ে সংসারটাকে টেনে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিদ্যুৎ সরকারের উত্তর বেতনের টাকাটুকুই যে একমাত্র সম্বল। তবে পূর্ণাদেবীর বড় কন্যার সংসারের
অর্থনৈতিক অবস্থা যদি পূর্বের ন্যায় সাবলীল থাকত, তাহলে হয়তো এই বয়সে এসে আর এই করুণ পরিস্থিতির সম্মুখীন ওনাকে হতে হতো না। কিন্তু পূর্ণাদেবীর বড় জামাইয়ের ব্যবসায় ব্যাপক লোকসানের পর যতটুকু সম্পদ পূর্ণাদেবীর বড় কন্যার আর বড় জামাইয়ের অবশিষ্ট ছিল, তাও যে প্রাণাধিক প্রিয় ভ্রাতা অতীন্দ্র সরকারের চিকিৎসার প্রয়োজনে চন্দানী চৌধুরী আগেই খরচ করে ফেলেছেন। কভু নিজের কথা না ভেবে স্বামীর জন্য, সংসারের জন্য, সন্তানদের ও পরিবারের বাকি সদস্যদের জন্য নিজের জীবন উজাড় করে দেওয়া পূর্ণা সরকারের মতন সাত্ত্বিক নিপাট ভদ্রমহিলা সংসারের এই অর্থনৈতিক টানাপোড়েনের সময়কালে কখনোই এটা চেয়ে উঠতে পারছেন না যে ওনার আপন মানুষগুলিকে ওনার জন্য এরকম সংকটময় অর্থনৈতিক পরিস্থিতিতে বাড়তি কোনো সমস্যায় পড়তে হোক। তাই নিজের শরীরে হওয়া যন্ত্রণাগুলি ও সমস্যাগুলি ক্রমাগত বেড়ে চললেও তিনি ওনার প্রাণাধিক প্রিয় আপন মানুষগুলিকে কিচ্ছু মুখ ফুটে বলছেন না। প্রত্যহের মতোই এদিন বিকেলেও পূর্ণা সরকার ওনার বাড়ির ছাদে ওনার নিজে হাতে গড়া ফুল গাছগুলির যথাযথ পরিচর্যা করে সন্ধ্যার মুখে বাড়ির ঠাকুর ঘরে প্রবেশ করে পূজায় বসলেন। সন্ধ্যার উপাসনা সম্পন্ন হতে বাড়ির দ্বিতলে নেমেই উনি লক্ষ্য করলেন ওনার পায়ের শব্দ পেয়েই যেন কেউ একজন ঊর্ধ্বশ্বাসে সিঁড়ি দিয়ে দৌড়ে তলায় নেমে গেল। পূর্ণাদেবী সেই অজ্ঞাত ব্যক্তিকে ধাওয়া করে তলায় নেমে যদিও সেরকম কাউকে দেখতে না পেলেও একতলায় অবস্থিত ওনার পুত্রের এবং পুত্রবধূর ঘরের বাইরের সন্ধ্যার পর থেকে সর্বদা বন্ধ থাকা লোহার গেটটি আজ হঠাৎ খোলা দেখে সেটি দিয়ে ভিতরে প্রবেশ করে ওনার পুত্রের ও পুত্রবধূর ঘরে প্রবেশ করতেই দেখলেন ওনার পুত্রবধূ কোকিলা সরকার ঘরে দাঁড়িয়ে রয়েছেন। পূর্ণাদেবীকে সশরীরে সামনে দেখেই কোকিলা সরকার কেমন যেন একটা অপ্রস্তুতিতে পড়ে বেশ খানিকটা ভ্যাবাচাকা খেয়ে গেলেন। পুত্রবধূর এমন দশা দেখে পূর্ণাদেবী বললেন, হ্যাঁ রে কোকিলা, কি ব্যাপার? এই শীতের সময় তুই এমন দরদর করে ঘামছিস কেন? তোর শরীর ঠিক আছে তো? কোকিলা দেবী তোতলাতে তোতলাতে উত্তর দিলেন, না না মা, কই আমার কিছু হয়নি তো। ও আসলে আমি একটু হাঁটাহাঁটি করছিলাম তো, তাই একটু ঘেমে গিয়েছি। ইতিমধ্যেই বাড়ির সদর দরজাটি খোলার শব্দ শোনা গেল। পূর্ণা সরকার জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখলেন ওনার স্বামী বিদ্যুৎ সরকার তার নিত্যদিনের বৈকাল ভ্রমণ সেরে বাড়ি ফিরেছেন। স্বামীকে গৃহে ফিরতে দেখে পূর্ণা সরকার পুত্রের ও পুত্রবধূর ঘর ত্যাগ করে বাইরে এসে ওনার স্বামীর সহিত দ্বিতলে উঠে দ্বিতলের দালান পেরিয়ে ভিতরের ঘরে প্রবেশ করতেই ওনার এবং ওনার স্বামীর উভয়েরই চক্ষু চরকগাছ হয়ে গেল। ওনারা দেখতে পেলেন বীণাদেবী ঘরের মেঝেতে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন এবং ওনার মুখ হতে
সাদা ফেনা নির্গত হচ্ছে। এই মর্মান্তিক দৃশ্য দেখে পূর্ণাদেবী ও বিদ্যুৎবাবু ছুটে গেলেন পূর্ণাদেবীর অবিবাহিতা বোন বীণা ব্যানার্জির দিকে। পূর্ণাদেবী বোনকে চিৎকার করে ডাকতে শুরু করলেন, বীণা, এই বীণা, বীণা, কিরে ওঠ, আরে এই বীণা, কি হয়েছে তোর, চোখ খোল। বীণা ব্যানার্জির মুখে তাড়াতাড়ি জল এনে ছিটালেন বিদ্যুৎ সরকার। তবু ওনার জ্ঞান না ফেরায় বিদ্যুৎ সরকার ফোন করলেন চিকিৎসককে। বেশ অল্প সময়ের মধ্যেই চিকিৎসক বাড়িতে এসে প্রাথমিকভাবে ওনাকে দেখে তৎক্ষণাৎ 2টি ইঞ্জেকশন দিলেন এবং পূর্ণাদেবীদের বললেন, ওনার যদি 30 মিনিটের মধ্যে জ্ঞান না ফেরে তাহলে ওনাকে হাসপাতালে ভর্তি করতে হবে। বিদ্যুৎ সরকার: ডাক্তারবাবু, বীণার কি হয়েছে? পূর্ণাদেবী: ওর মুখ থেকে অমন ফেনা বেরোচ্ছিল কেন? চিকিৎসক: দেখুন, উনি জ্ঞান হারিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত ওনার পালস রেট, অক্সিজেন লেভেল মোটামুটি ঠিকঠাকই রয়েছে। তবে এমনভাবে জ্ঞান হারানোর পর মুখ দিয়ে ফেনা বেরোনোটা খুব একটা ভালো লক্ষণ নয়। আমি এখন আপনাদের বাড়িতে আরও কিছু সময় রয়েছি। যদি ওনার পালস রেট, অক্সিজেন লেভেলে কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করি তাহলে ওনাকে আর একটা ইঞ্জেকশন দিতে হবে। আর এমনটা পরিলক্ষিত হলে ওনাকে হাসপাতালে ভর্তি করতেও হতে পারে। তবে প্রকৃতপক্ষে ঠিক কী কারণে ওনার এমন হয়েছে সেটা এখনই বলা কঠিন। আচ্ছা, উনি আজকে সকাল থেকে কি কি খেয়েছিলেন? পূর্ণা সরকার: রোজ যা খায় ও আজও মোটামুটি তাই খেয়েছে। সকালের জলখাবারে রুটি, তারপর দুপুরে মাছ ভাত, আর বিকেলে ও আর চা করে আমাকে দিল। ও নিজের জন্য কাপে চা ঢাললো ঠিকই, কিন্তু তারপর দেখলাম সেটি দালানের যে দেওয়াল আলমারিটিতে আমাদের রান্না করা খাবার থাকে সেখানে রেখে চান করতে গেল। এসে হয়তো তারপর চা খেয়েছিল, কারণ ওই চায়ের কাপটা তো বাসন মাজার জায়গায় রাখা রয়েছে দেখছি। চিকিৎসক: আপনারা এই বাড়িতে কে কে থাকেন? বিদ্যুৎ সরকার: আমি, আমার স্ত্রী বীণা আর আমাদের পুত্র এবং পুত্রবধূ। কেন বলুন তো ডাক্তারবাবু? চিকিৎসক: দেখুন বিদ্যুৎদা, যথাযথ পরীক্ষা নিরীক্ষার পূর্বে নিশ্চিতভাবে কিছু বলা না গেলেও আমার এতগুলো বছরের অভিজ্ঞতা আপনার শ্যালিকার এরকম অজ্ঞান হয়ে গিয়ে মুখ দিয়ে সাদা ফেনা বেরোনোটা আমাকে কিন্তু খুব একটা স্বাভাবিকতার সংকেত দিচ্ছে না। ইতিমধ্যেই জ্ঞান ফিরল পূর্ণাদেবীর বোন বীণা ব্যানার্জির। চিকিৎসক পুনরায় বীণাদেবীকে প্রাথমিকভাবে চিকিৎসা করলেন এবং বেশ কিছু ঔষধ লিখে দিলেন। চিকিৎসক বীণা ব্যানার্জির চিকিৎসা সম্পন্ন করে সরকার বাড়ি ছাড়ার জন্য সরকার বাড়ির সিঁড়ি দিয়ে দ্বিতল হতে তলায় নামার সময়কালে ওনার কানে বিদ্যুৎ সরকারের নিকট হতে কিছু কথা ভেসে এলো। ধন্যবাদ ডাক্তারবাবু, আজ আপনাকে ফোন করার অল্প কিছু সময়ের মধ্যেই এখানে এসে উপস্থিত হলেন আপনি। আসলে বীণাটার হঠাৎ অমন দশা দেখে আমি এবং আমার স্ত্রী দুজনেই যে বেশ চিন্তিত হয়ে পড়েছিলাম। তবে ডাক্তারবাবু, আপনি বললেন যে আপনার এতগুলি বছরের অভিজ্ঞতার উপর ভিত্তি করে আপনার নাকি বীণার এই অসুস্থতা স্বাভাবিক বলে মনে হচ্ছে না। কি ব্যাপার একটু স্পষ্ট করে বলবেন? চিকিৎসক: বিদ্যুৎদা, আপনার আর আমার সুসম্পর্কের বহু বছর পেরোলো।
আপনি যেমন সর্বদা আমার এবং আমার পরিবারের কল্যাণ চান, তেমনি আমিও আপনার এবং আপনার আপনজনদের সর্বদাই মঙ্গল কামনা করি। আপনার শ্যালিকার শরীরে সাপের কিংবা অন্য কোনো বিষাক্ত প্রাণীর কামড়ানোর কোনো চিহ্ন তো আজ দেখলাম না। তবুও আজ আমি আপনার শ্যালিকার যে নেতিবাচক শারীরিক লক্ষণগুলি লক্ষ্য করলাম, সেগুলি সাধারণত দেখা যায় কোনো বিষাক্ত প্রাণী কামড়ানোর ফলে কিংবা কৃত্রিমভাবে কোনো মানুষের ওপর বিষ প্রয়োগ করা হলে। আজকের মতো আমি এলাম বিদ্যুৎদা। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। এই বলে চিকিৎসক সরকার বাড়ি ত্যাগ করলেন। চিকিৎসকের এহেন কথায় সেই মুহূর্তে বিদ্যুৎ সরকার সেভাবে গুরুত্ব না দিলেও রাত্রিবেলা খাদ্য গ্রহণের পর বাড়ির ছাদে হাঁটাহাঁটি করার সময়কালে চিকিৎসকের গৃহত্যাগ করাকালীন উচ্চারিত বাক্যগুলি যেন ধীরে ধীরে বিদ্যুৎ সরকারের মস্তিষ্কে নিজ প্রভাব বৃদ্ধি করতে শুরু করল। তিনি গভীরভাবে ভাবতে শুরু করলেন চিকিৎসকের কথাগুলি। সেগুলি কি কেবলই ওনার দীর্ঘ বছরের পরিচিত চিকিৎসক মহাশয়ের অনুমান কিংবা ধারণা, নাকি সেই অনুমানের অলিন্দে কোনো বাস্তবতা থাকলেও তা থাকা সম্ভব? মস্তিষ্কে ক্রমশ ধোঁয়াশা সৃষ্টিকারী এই বিষয়টি নিয়ে বিদ্যুৎ সরকার পরের দিন সকালে বাজার করে ফিরেই আলোচনায় বসলেন ওনার স্ত্রী পূর্ণা সরকারের সাথে। স্ত্রীর দেওয়া চায়ের পেয়ালাটিতে দু চুমুক দিয়ে বিদ্যুৎ সরকার ওনার সহধর্মিণী পূর্ণাদেবীকে বললেন, জানো তো পূর্ণা, গতকাল রাত্রি থেকে একটা বিষয় নিয়ে মনটা কেমন একটা যেন খুঁতখুত করছে। পূর্ণা সরকার: কেন, কি হয়েছে বলো তো শুনি? বিদ্যুৎ সরকার: গতকাল বিনা চিকিৎসা সেরে ডাক্তারবাবু যখন গৃহত্যাগ করছিলেন, সে সময় উনি আমাকে কতগুলি কথা বললেন, যেগুলি গতকাল রাত থেকেই অনবরত আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। পূর্ণা সরকার: কেন, উনি তো বলে গেলেন যে বিনার শারীরিক অবস্থা স্থিতিশীল, বিনা বিপদমুক্ত। বিদ্যুৎ সরকার: হ্যাঁ, তা তো উনি বললেন, সে তো শুনলামই, কিন্তু উনি চলে যাওয়ার সময়কালে আমাকে আরও কিছু কথা বললেন। আমার মনে হয় না ওনার সেই কথাগুলি আমাদের পুরোপুরিভাবে এড়িয়ে যাওয়া উচিত। পূর্ণা সরকার: কি কথা? বিদ্যুৎ সরকার: বিনাকে চিকিৎসা করে যে সমস্ত নেতিবাচক শারীরিক লক্ষণগুলি উনি গতকাল পর্যবেক্ষণ করলেন, সেগুলি নাকি সাধারণত কোনো বিষাক্ত প্রাণীর কামড়ে কিংবা কোনো মানুষ বিষক্রিয়ার শিকার হলে তবেই লক্ষ্য করা যায়। আর বিনার শরীরে তো কোনো বিষাক্ত প্রাণীর কামড়ানোর কোনো চিহ্ন মাত্র দেখতে পাওয়া গেল না। তাহলে কি? পূর্ণা সরকার: তাহলে কি? বিদ্যুৎ সরকার: তাহলে কি আমাদের বিনাটা কোনো প্রকারে বিষক্রিয়ার শিকার হয়েছে? পূর্ণা সরকার: কি বলতে কি চাইছো তুমি? আমাদের বিনাকে কেউ বিষ প্রয়োগ করেছে? বিদ্যুৎ সরকার: চিকিৎসকের কথা শুনে তো মনে হলো উনি সেই দিকে ইঙ্গিত করলেন। যাওয়ার সময় উনি আমাদের সতর্ক থাকারও পরামর্শ দিয়ে গেলেন। পূর্ণা সরকার: এই, তোমার কি মাথা খারাপ হলো নাকি? বিনা কোনোদিনও বাইরের কোনো কিছু খায় না,
বাড়িতে যা রান্না হয় ও তাই খায়। বিনা ব্যতীত এই চার দেয়ালের মধ্যে তো কেবল তুমি, আমি, নিতু আর কোকিলা রয়েছি। তা এর মধ্যে কার মাথায় এত বড় সর্বনেশে বুদ্ধি আসবে শুনি? বিদ্যুৎ সরকার কোনো কিছু বলে ওঠার আগেই পূর্ণাদেবীর ও বিদ্যুৎবাবুর কানে একটি পরিচিত মহিলা কণ্ঠস্বর ভেসে এলো। মা, বাবা কি আর চা খাবেন? আমি তাহলে চা বসাবো। দরজার দিকে মুখ ফেরাতেই বিদ্যুৎ সরকার ও পূর্ণা সরকার উভয়ই দেখতে পেলেন ওনাদের পুত্রবধূ কোকিলা সরকারকে।